বিমলার শরীরে আর দেয় না। সারাদিন খাটাখাটনি করার পর আর ভাল লাগে না রাতের বেলা ওই লোকটার খাতির করতে। কোন লোকটা? আগে যার বাড়িতে সে থাকে। না, সে তার স্বামী নয়, তবে সে তাকে কি হিসেবে যে এই বাড়িতে রেখে দিয়েছে সেটা গোটা পাড়ার কাছে রহস্য। মাঝে মাঝে তো কাউকে লোকটা বলে, আরে ও আমার কাজের লোক, 5 মাস খাটে, গা থেকে নিয়ে এসেছি। কেউ যদি তার গা জিজ্ঞেস করে তখন আর কিছু বলে না লোকটা। লোকটার বয়স এখন 40, তবে তার শারীরিক ক্ষমতা বোধ হয় 25-এর ওপারে যায়নি। একদম ফিটফাট, চৌকস চোয়াল, হালকা মাপজোক করা ট্রিম করা দাড়ি, আর আর একটা মস্ত বড় পুরুষত্ব। দৈনিক ব্যায়াম করে নিজের চেহারাখানা বানিয়েছে সে ব্যাপক। মাঝে মধ্যে এই বিমলাকে দিয়ে অদ্ভুত অদ্ভুত কাজ করা এই লোকটা। নিজে সম্পূর্ণ নগ্ন হয়ে ছবি তোলায়। একটা লালচে ঘরে নানান রঙের আলো জ্বালিয়ে একেবারে নিজের শরীরের প্রতিটি মাসল ফুটিয়ে তোলে সে। তারপর ঘন্টার পর ঘন্টা ফ্যান বন্ধ করে ঘেমে নিয়ে নিজের শরীরটাকে তথাকথিত রসালো করে তোলে। প্রথম প্রথম সেই শরীরের প্রতি লোভ জাগলেও এখন আর কিছু মনে হয় না বিমলার। তবু সাহেবের শিখিয়ে দেওয়া ক্যামেরার কায়দা অনুকরণ করে ছবি তোলা শিখেছে সে। লোকটা একেবারেই বিদঘুটে বদমাস, বদখত ইত্যাদি ইত্যাদি। মনে মনে তাকে এখন রোজ গালাগাল দেয় সে। বিমলার ঘর আলাদা, তাকে কাছে নিয়ে শোয় না লোকটা। তবু যখন নিজের শারীরিক চাহিদা মেটানোর দরকার হয় তখন দুমদাম করে দরজা পেটায়। এই খোল খোল মাগি, খুলবি নাকি রে? হ্যাঁ, ঘুমাচ্ছিস কেন তুই? তোকে ঘুমানোর জন্য এনেছি। প্রচন্ড চিৎকারে ঘুম ভেঙে যায় তার। ঘুমন্ত চোখে ভয়ে ভয়ে দরজার ছিটকিনি খুলতেই ওই 6 ফুটের বিশাল দৈত্যটা ঝাঁপিয়ে পড়ে তার উপর। ভয়ানক গর্জন করে তার বুকের মধ্যে গুজে দেয় মাথা। তারপর তার ক্লান্ত দেহটাকে নিজের ইচ্ছে মতো ভোগ করে বেরিয়ে যায় ঘর থেকে। একটিবার তাকে ঘুরে দেখেও না। বিমলার শরীর তখন চেবানো মাংসের ছিবড়া ছাড়া আর কিচ্ছু না। সে মিহিমিহি কাঁদে ওই ঘরের ল্যাম্পটাকে অবলম্বন করে। তবে বেশি দেরি করা যাবে না, লোকটা আবার সকালে অফিসে বেরোবে। তার ঘুমের আগে চামচে চবনপ্রাশ রাখা, ব্রেকফাস্টে নতুন নতুন জিম রুটিন অনুযায়ী খাবার বানানো, সে মেলা কাজ। তার একটাও যদি এদিক থেকে ওদিক হয়েছে তবেই আবার তাকে ছুটতে হবে এক নাম না জানা ঠিকানায়। কোথায় যাবে সে কিচ্ছু জানে না। কোথাও যাওয়ার জায়গা থাকলে এমন নরকে কেউ পড়েও থাকে না। দিনগুলো কাটছিল এভাবেই। শহরের উপকণ্ঠে বিলাসবহুল ফ্ল্যাটের বন্দি বিমলা সারাটা দিন এই ফ্ল্যাটেই রাজত্ব চালায়। তবে সে কেবল দাসীর রাজত্ব। তাতে না তো বীরত্ব আছে, না তো আছে অধিকার। মাঝে মাঝে লোকটা নিজের ফ্ল্যাটে নানান রংচঙে ফর্সা সুন্দরী মেয়ে নিয়ে আসে। ইংরেজিতে তাদের সঙ্গে কিসব কথা বলে। মেয়েগুলো বিমলার দিকে একবারও তাকায় না। বিমলা শুধু ওদের জন্য মদ ঢেলে দিয়ে আবার অদৃশ্য হয়ে যায়। এভাবে বেশ কিছু দিন চলতে চলতে এলো এমন একটা দিন যেখানে বিমলার জীবনটা একেবারেই বদলে গেল সেই নাম না জানা গন্তব্যের পথে। সেই শনিবার সাহেব একটু তাড়াতাড়ি জিম থেকে ফিরেছিল। ঘরে এসে কিসব প্রোটিন খেয়ে নিজেকে চাঙ্গা করে নিচ্ছিল সে। বিমলা জানত আজ আবার তার শরীর ভাঙার দিন। ওর শরীরটা আগের থেকে অনেক জীর্ণ হয়েছে, তবে অত্যধিক পরিমাণে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যুক্ত থাকার ফলে দেহে বেশ পরিবর্তনও দেখা দিচ্ছে। এই পরিবর্তন ততক্ষণ অবধি সওয়া যায় যতক্ষণ না তৃতীয় জনের আগমন হয়। আগে হ্যাঁ, বিমলা এখন গর্ভবতী। তার গর্ভে বেড়ে উঠেছে এই লোকটার ঔরসজাত সন্তান। এই কথা সে নিজেই জানত না। হঠাৎ কিছু পরিবর্তন লক্ষ্য করতেই এক ডাক্তারের কাছে গেল।
তার কাছে পয়সা করি কিছু থাকতো বটে, পরীক্ষা করে এই সদ্য জানতে পেরেছে তার পেটে একটা বাচ্চা এসেছে। আনন্দে তক্ষুনি চোখে জল এসে গেছিল ওর। সেই কান্নার কয়েক ফোঁটা বুঝি চোখ বেয়ে পড়েছিল নাভিতেও। নিজের সন্তান এত বড় সম্মান পাওয়ার মতো তো সে কিছুই করেনি কখনো। না, করেছে, অবশ্যই করেছে। যা করলে বাচ্চা হয় সে কাজ তাকে জোর করে দিনের পর দিন করানো হয়েছে। এই শত আনন্দের মধ্যেও একটা জিনিসে লোম দাঁড়িয়ে গেল তার। যদি এই বাচ্চা নিয়ে কোনো ঝামেলা হয়। হতেই পারে না, এই বাচ্চা আমার হতেই পারে না। তুই একটা বেশ্যা মাগি। কোথায় কোথায় থালা সাজিয়ে বসেছিলিস, কে না কে ঘি ঢেলে চলে গেছে, তার কোনো হিসাব আছে নাকি? হ্যাঁ, আমি মানি না এ সন্তান আমার। তোর চরিত্রের দোষ আছে। একদম ফালতু কথা বলবেন না কর্তা। আমি গায়ের মেয়ে হতে পারি, কিন্তু আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না। আমি আপনি বাদে আর কোনো পুরুষের সাথে কিছু করিনি। তাই নাকি? প্রমাণ করতে পারবি ও আমার সন্তান? বল, প্রমাণ করতে পারবি? আপনি সেদিন কেন করতে গেলেন? আমি বারবার করে বারণ করলাম, তবু আপনি কেন করতে গেলেন? এই বাচ্চা যখন পেটে এসেছে, এখন এর দায়িত্ব আপনাকে নিতেই হবে। নষ্ট করে দে ওই বাচ্চা। আমার কোনো যায় আসে না, নষ্ট করে দে বলছি। ওসব খারাপ জিনের বাচ্চা আমার হতে পারে না, কিছুতেই পারে না। কান্নায় ভেঙে পড়ল বিমলা। বাচ্চা নষ্ট করে দেবে? এর থেকে সাহেব যদি ওর প্রাণটা চাইতো তাহলে সে হয়তো হাসি মুখে দিয়েও দিত, কিন্তু বাচ্চা নষ্ট করার মতো সাহস আর বুকের পাটা বিমলার শরীরে নেই। ওই বাচ্চাকে শেষ করে দে বিমলা। শোন, আজ অনেক স্ট্রেস গেছে। আজকে তুই নার্স সেজে তৈরি থাকিস। আমি 11টায় তোকে ডাকছি। এখন আমার খাবার বেড়ে দিয়ে দূর হ চোখের সামনে থেকে। হুকুম করে নিজের জাঙ্গিয়াটা বিমলার মুখে ছুঁড়ে মেরে বাথরুমে ঢুকে গেল লোকটা। বিমলা তখনও চুপটি করে দাঁড়িয়েই রইল। একবার দৌড়ে রান্নাঘর থেকে বাটার নাইফখানা হাতে নিয়ে এলো বাথরুমের সামনে, কিন্তু থরথর করে কাঁপতে কাঁপতে ওখানেই আটকে রইল সে। ওই লোককে বিষ দেওয়ারও বহু চেষ্টা করেছে, কিন্তু বিষ দিতে পারেনি শেষ পর্যন্ত। একটা প্রচন্ড ভয় তাকে ঘিরে রেখেছে চারিদিক থেকে। কে জানে বিষটা পান করেও যদি ওই দৈত্যটা শেষমেশ বেঁচে যায়। এই লোকটার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কিছুই কখনো করেনি সে। এবার কি হবে? এবার কি করবো আমি? মালটা তো বাচ্চা নষ্ট করতেও চাইছে না। বলতে বলতে নিজের ভেবটা মুখে ধরে খাটের উপরেই গড়াগড়ি করছিল লোকটা। চাদরটা কুঁচকে যেতেই আবার রেগে গিয়ে জোর গলায় বলল, ইস, আবার নোংরা হয়ে গেল ভেলভেট চাদরটা। এই বিমলা বলে ডাকতে লাগলো বিমলাকে। তখনই দৌড়ে এসে চাদর ঠিক করে গেল বিমলা। তার চোখে জল এখনো বইছে, নাক সুরসুর করছে, মুখের আতঙ্ক ছড়িয়ে রয়েছে কান অবধি। লোকটা একটু নিচু গলায় বলল, এই বাচ্চা কোনোভাবে রাখা যাবে না রে বিমলা। তোর বাচ্চা চাই, আমি পরে তোকে উপহার দেব, কিন্তু এখন এই মুহূর্তে বাচ্চা কাচ্চার কোনো দরকার নেই। হায় আমার কোলে বস। নিজের অজান্তেই সুরসুর করে লোকটার কোলে এগিয়ে গেল বিমলা। তারপর তার কোলের উপর চুপটি করে বসে পড়ল। লোকটা বিমলার তল পেটের উপর হাত বোলাতে লাগলো। তারপর হঠাৎ আচমকা নিজের শক্ত মুষ্টি পাকিয়ে এক ঘুষি। কাতরে উঠল বিমলা, গলগল করে রক্ত বেরিয়ে এলো মুখ থেকে। তারপর একটা শটান লাথি, একেবারে পা বেয়ে এবার রক্তস্রোত। ঘুষি আর লাথির ক্রমাগত বিস্ফোরণে 3 মাসের ভ্রূণ আর বেঁচে থাকল না মাতৃ জঠরে। সিগারেটের বাক্স থেকে তখন একটা বের করে ঠোঁটে ধরালো লোকটা। খিল খিল করে হাসতে লাগলো। বিমলা তখনও মাটিতে গড়িয়ে কাঁদছে আর চিৎকার করছে। লোকটার হাসি আরো চওড়া হতে লাগলো। বিমলার চুলের মুঠি ধরে তাকে ওই রক্তাক্ত অবস্থাতেই ধর্ষণ করল সে। বিমলার ঠোঁট, নাক, মুখ থেকে তখন রক্ত ঝরছে ক্রমাগত।
বিশ্রী সেই মুখের দিকে তাকানো যায় না বলে তার মুখ উল্টো দিকে রেখেই অমানসিক নির্যাতন চলছে। যোনি দিয়ে বেরিয়ে আসা সেই রক্তের দিকে তাকিয়ে প্রচন্ড পুরুষত্ব অনুভব করছে সে। আহা, নিজের দেহটা কি গড়িয়েছে। একবার বাইসেপটা মেপে নিল এক ফাঁকে, দুম দুম করে বিমলার পিঠের উপর মারতে লাগলো। বিমলা বোধহয় আর কাঁদছে না, সে বোধহয় এখন অজ্ঞান হয়ে গেছে। তার আওয়াজ শোনা যাচ্ছে না দেখে ব্যতিব্যস্ত হয়ে গেল লোকটা। হঠাৎ করে মনে পড়ল তার ঠোঁটের সিগারেট তো জ্বালানোই হলো না। ঠিক তো, সিগারেট জ্বালাতে হবে। আর সেটা মনে আসতেই একটা অদ্ভুত জিনিস মাথায় এলো তার। আগুন, আগুন লাগবে সিগারেট জ্বালাতে। অজ্ঞান বিমলার মুখে হাত ঢুকিয়ে ফাঁক করে তাতে কেরোসিন ঢেলে দিল সে। অজান্তেই তার কিছুটা বিমলার পেটে ঢুকে গেল। হাসতে হাসতে বাকিটা সে ঢেলে দিল বিমলার সারা গায়ে। এটা ঢালার আগেই তার সমস্ত জামা কাপড় ছিঁড়ে নিয়েছে লোকটা। নগ্ন করে তার শরীরে বেশ কয়েকটা ক্ষত চিহ্ন তৈরি করল সে। আছড়ে দিল তার বুকে, পেটে। তারপর নাভিতে একটা চুমু খেয়ে চূড়ান্ত একটা থাবড়া মারল গোপনাঙ্গে। একটা নয়, 3-4টে। ব্যথায় কোকিয়ে উঠল বিমলা। ওঠে পর, এবার তোকে বিদায় দিতে হবে রে বিমলা। আই এম গ্রেটফুল ফর ইউর সার্ভিস। বলে দেশলাই কাঠিতে আগুন জ্বালিয়ে ছেড়ে দিল ওর চুলে। জোরে জোরে চিৎকার করতেই থাকলো বিমলা, কিন্তু লোকটার বিদঘুটে হাসি আর বন্ধ হলো না। তার চোখের সামনেই আস্ত একটা মানুষ জ্বলতে লাগলো। সারা ঘরে লালচে হলুদ রংটা ছড়িয়ে গেল যেন। হাসতে হাসতে এবার সিগারেটটা জ্বালিয়ে নিল সে বিমলার গা থেকে। তার সর্বত্রই এখন একটা লাইটার হয়ে গেছে। আজকের এই সিগারেট শেষ করবে না লোকটা, একটু বাঁচিয়ে রাখবে আজীবন। আর এই অসমাপ্ত সিগারেটের সঙ্গে আজীবন বেঁচে থাকবে বিমলা, ঠিক ওর সাথেই। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাদের সকলকেই স্বাগত জানাই আরেকবার। প্রথমেই আপনাদের জন্য বিধিবদ্ধ সতর্কতা, আজকের গল্পটি কিন্তু সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। এই গল্পে বিভিন্ন জায়গায় যৌনতা, ভায়োলেন্স এবং রক্তারক্তির দৃশ্যর বর্ণনা রয়েছে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি প্রাপ্তবয়স্ক না হন তাহলে আজকের নিবেদন থেকে বিরত থাকুন। আপনারা যদি এখনো থ্রিল চার্জার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল এবং নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না নিয়মিত আপডেট পাওয়ার জন্য। গল্পটি সম্পূর্ণ শুনে অবশ্যই জানান আপনারা কোথা থেকে গল্পটি শুনছেন এবং গল্পটি আপনাদের কতটা ভালো লেগেছে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, লেখিকা রাজেশ্বরী রায়ের কলমে দেহ আর দেহ। বাহ, বেশ সুন্দর হয়েছে তো গ্রামের রাস্তাটা। এখন এই টোটো জিনিসটা খুব চলে, তাই না? সুরেশ লাহা তার স্ত্রী এবং দাদাকে নিয়ে সেই ভোরবেলা রওনা দিয়েছিল কলকাতা থেকে। আজ আসলে তাদের গাঁয়ের বাড়িতে এক মহা আয়োজন রয়েছে। ওদের ছোট বোনের একমাত্র পুচকে আজ অন্নপ্রাশন। দুই দাদা গ্রামের বাইরে গিয়ে উন্নতি করলেও বোন লীলা কখনোই গ্রাম ছেড়ে বেরোয়নি। শেষমেশ এই গ্রামেই তার পরবর্তী জীবন সঙ্গীকেও বেছে নিয়ে ঘর বেঁধেছে। ছেলে হিসেবে সুজনও বেশ ভালো। গ্রামেই তাদের সোনার গয়নার ব্যবসা, বিঘে বিঘে জমিও আছে।
শহরে সম্ভবত একটা ফ্ল্যাটও কেনার জন্য ভাবছিল সুজন, কিন্তু তাতে বাঁধ সেধেছে লীলা। তার শহরের হাওয়া ভালো লাগে না। যতবার দাদাদের পাল্লায় পড়ে শহরে গিয়ে ওই ফ্ল্যাট নামের চারকোনা খুপড়ির মধ্যে থেকেছে, ততবার তার নিঃশ্বাস নিতে সমস্যা হয়েছে। দাদাদের যে কেন শহুরে হতে হলো তা বোঝে না লীলা। সে তো দিব্যি এই গ্রামে একটা সরকারি স্কুলে প্যারাটিচারের চাকরি করে দিন চালাচ্ছে। পকেট না ভরলেও ক্ষতি নেই। স্বামী তার কোনো অভাব রাখেনি। জীবনে উচ্চাশা না থাকায় তাই দাদাদের এই শহুরে পানাকে খুব একটা মানিয়ে নিতেও পারে না সে। কিরে, এতক্ষণে তোদের আসার সময় হলো? হাসতে হাসতে ওদের দিকে তাকিয়ে বলল লীলা। তার কোলে পুঁচকে, অর্থাৎ লীলা এবং সুজনের একমাত্র পুত্র সন্তান গোল গোল চোখ করে চেয়ে আছে। ও মা, কি সুন্দর দেখতে লাগছে গো আমাদের সোনাকে। পুরো মায়ের মতো দেখতে হয়েছে। তাই না বৌদি? আমিও তাই বলি, জানো তো। তোমার নন্দাই খালি আমার সঙ্গে এই নিয়ে ঝগড়া করে, বলে ছেলেকে নাকি ওর বাবার মতো দেখতে হয়েছে। উফ, তোমাদের এই নালিশ সভা ভেতরে গিয়ে করো, আগে তো ওদের ঘরে ঢুকতে দাও। কোন সকাল থেকে পরিশ্রম করে এসেছে। ছোটদা আসুন আসুন, বড়দা নামুন দেখি আমার কাঁধে ভর দিয়ে। এই যে হ্যাঁ, আস্তে আস্তে নামুন। বলে সুরেশের দাদা সৌমেনকে যত্ন সহকারে টোটো থেকে নামালো সুজন। সুজনের এই যত্ন আত্মি দেখে যার পর্নায় খুশি হল সুরেশ এবং স্ত্রী চন্দ্রা। সৌমেন লাহা এখন একলা থাকতে পারেন না। আজীবন দ্বার গ্রহণে অনাগ্রহ থাকার পর ইদানিং শারীরিকভাবেও নুব্জ হয়ে গেছেন তিনি। হাঁটেন খুঁড়িয়ে খুঁড়িয়ে, কথা বলার ক্ষমতা হারিয়েছেন অকস্মাৎ। ব্যায়াম করা পেটানো চেহারাটা শীর্ণ হয়ে একেবারে হ্যাঙ্গারে পরিণত হয়েছে। এক পা লোহার, এক হাত লোহার। ডান চোখখানা হারিয়েছেন, তাই হঠাৎ করে জলদস্যুর মতো দেখতে লাগে এক চোখে কালো কাপড় বাঁধলে। গালের বাম দিকটা এমনভাবে পুড়ে গেছে যে আর কখনোই সেখানে চামড়া উঠবে না। এইভাবে আধমরা হয়ে বেঁচে থাকতে মন না চাইলেও ভাই আর ভাইয়ের বউয়ের কঠোর বন্দিশালায় বেঁচে থাকতে সে এক প্রকার বাধ্য। জীবনের জ্বালা তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে। কোনো সুখের দিনে তার ঠোঁট হাসে না, কোনো আয়োজনে মন বিভোর হয়ে যায় না। সর্বদা দুই চোখে বাস করে এক চরম বিভীষিকা, যার অপেক্ষায় এখন বিদ্যমান তার মন। সে এক হতভাগিনী। মুখে কোনো শব্দ উচ্চারণ না করতে পারার কারণে নিঃশব্দেই বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সৌমেন। এইবার ঠোঁট দুটো যেন একটু হেসে উঠল শিশুর মুখটা দেখে। সুরেশ আনন্দে বলল, এই তো দাদা হেসেছে। দেখেছো চন্দ্রা, আজ 5 মাস হতে চললো আমি দাদাকে হাসতে কখনো দেখিনি। আমাদের পুচকে সোনাকে দেখে দাদা হাসতে বাধ্য হলো। হ্যাঁ দাদা, আস্তে আস্তে চলুন, আপনাকে আপনার ঘরে নিয়ে যাই। হ্যাঁ, সাবধানে, আস্তে আস্তে। টোটোওয়ালাকে কতবার পয়সা দিতে চাইল সুরেশ, কিন্তু সে কিছুতেই নিতে চাইল না। বরং তাদের সব মাল নিজে গাড়ি থেকে নামিয়ে ঘরে ঢুকিয়ে চলে গেল। সুরেশ অবাক হয়ে বলল, বাপরে লীলা, এই গ্রামে তো তোদের ব্যাপার একদম আলাদা। কিন্তু খেটে খাওয়া লোকটা পয়সা নিল না ভেবে খারাপ লাগছে। ও নিয়ে তুই চিন্তা করিস না, তোর ভগ্নিপতি ওকে ওর হিসেব ঠিক বুঝিয়ে দেবে। নে তোরা এখন ঘরে চল, না হলে তোদের বিরক্ত করছি বলে আমায় আবার বকবে। এই বোন, তুই ভালো আছিস তো রে? খুব ভালো আছি। সুজন আমার খুব খেয়াল রাখে রে। যেভাবে দোকানের গয়নাগুলোকে আগলে রাখে তার চেয়েও বেশি আগলে রাখে আমায়। অনেক কপাল করে পেয়েছি রে ওকে। সুরেশের বুকটা জুড়িয়ে এলো। আকাশের দিকে চেয়ে তার স্বর্গত পিতামাতার উদ্দেশ্যে মনে মনে জানালো তার অন্তরের কথা। শুধু দাদার শারীরিক দুর্যোগ নিয়ে তার চিন্তার শেষ নেই। দাদার যে কেন এমন হলো তা দাদা নিজেও বলতে পারছে না।
আজ অবধি সেই ডাকাতের দলের খোঁজও পাওয়া গেল না কোথাও, যে দাদাকে এমনভাবে কষ্ট দিয়েছিল অথচ কোনো জিনিস চুরিও করেনি। পরদিন সকালে যখন সুরেশ পৌঁছেছিল তখন সারা অ্যাপার্টমেন্ট জুড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছিল দাদার নানান জিনিসপত্র, ক্যামেরা, লাইট, দেয়ালে লাগানো বিভিন্ন নোট পেইন্টিং থেকে শুরু করে রান্নাঘরের থালা বাসন অবধি। দাদার বয়ানে একটা ডাকাতের দল এসেছিল, কিন্তু সিসিটিভি ক্যামেরায় কিছুই ধরা পড়েনি। তারা যে কোথা থেকে এসেছিল তাও তার দাদা সৌমেন বলতে পারেনি। তবে সৌমেনের চোখে সুরেশ প্রচন্ড ভয় দেখেছিল তার জ্ঞান ফিরতেই। ওরকম ভয় দাদাকে কখনোই পেতে দেখেনি সুরেশ। সৌমেন আস্তে আস্তে গিয়ে বসল খাটে। চারিদিকে আজ উৎসবের আমেজ, খুব ব্যস্ততা, অনেক খাটাখাটনি। ভগ্নিপতি সুজন হাসি মুখে বলল, দাদা কিছু লাগলে এই বলবেন। হ্যাঁ বলেই খানিক লজ্জা পেয়ে বলল, সরি, মানে এখানে বেলটা রাখলাম, এটা বাজাবেন। বলে সে বেরিয়ে গেল ঘর থেকে। সৌমেন ভালো করে ঘন্টাটাকে দেখতে লাগলো। একটা পাতি সাইকেলের বেল রেখে গেছে। দেখে হালকা হাসল সৌমেন। কোনো মতে নিজের দেহটাকে সেট করে নিল বিছানায়। তার অথর্ব দেহটা নিয়ে হৈহুল্লোড় করা আর হবে না। সারা শরীরে বেঁচে থাকার প্রবল কষ্ট নিয়েই তবুও বেঁচে থাকতে হচ্ছে। বাইরে থেকে ছেলেপুলেদের দৌড়াদৌড়ি, ব্যস্ত লোকের হাসি মজার আওয়াজ ভেসে আসছে। চুপচাপ সেগুলো শুনতে শুনতে ব্যাগ থেকে একটা বই বের করে নিল সৌমেন। এখন তার কাজকর্ম আর নেই, শুধুই বইয়ের পাতা উল্টে সময় ব্যয় করে। 2-4 পাতা উল্টানোর পর আর ভালো লাগলো না, বন্ধ করে রেখে দিল ব্যাগের ভেতর। এমন সময় হঠাৎ একটা বাচ্চা ভুল করে এই ঘরের দরজা খুলে ঢুকে পড়েছিল। সৌমেন তার দিকে তাকাতেই সেই বিভৎস রূপ দেখে সে চিৎকার করে মা মা বলে পালালো। সৌমেন বাচ্চাটাকে দেখে একটু আদর করতে চাইছিল বটে, কিন্তু কোনো শিশু তার এই ভয়াবহ রূপ দেখে আর কাছে ঘেঁষে না। যে কোনো ফুল তার ছোঁয়া পেলেই মরে যায় কুঁড়ি হয়ে। সৌমেনের বাঁ চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তার পোড়া গালের উপর। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে সে এক দৃষ্টে। পাপ, এই পাপ তার দেহটাকে নুব্জ করে দিয়েছে। সারাদিন শুধু দেহ আর দেহ। মনে পড়ে সেই গাঁয়ের মেয়েটার কথা, যাকে ভিন গ্রাম থেকে স্ত্রীর স্বপ্ন দেখিয়ে তুলে নিয়ে গেছিল শহরের ফ্ল্যাটে। তারপর তার সাথে যা যা করেছিল, ভাবতে ভাবতে আবার চোখ ভিজে আসে তার। দাদা! সম্বিত ফেরে সৌমেনের। চোখের জল কনুই দিয়ে মুছে তাকায় পেছন দিকে। তোর খাবার ঘরেই দিয়ে যাচ্ছি, আর কাউকে পাঠাবো? বলছি, একা কি খেতে পারিস? সৌমেন বোবার মতো মাথা নাড়ালো, অর্থাৎ খেতে পারে। কিছুক্ষণ পর একজন এসে টেবিলে নামিয়ে দিয়ে গেল খাবার। দুপুরের খাবার হিসেবে বেশ ভালোই আয়োজন হয়েছে বটে। মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা কারি পাতা দিয়ে কাতলা, কালিয়া, দই পোনা সহ আরো নানান সুস্বাদু খাবার দিয়ে থালা সাজানো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এত কিছু এখন আর খেতে পারে না সৌমেন, তাই টুংটুং করে বেল বাজালো। বোন লীলা এসে জোড়াজুড়ি করলো বটে, তবে শেষমেশ ওই ডাল আর আলু ভাজা রেখে বাকিটা নিয়ে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, তুই খেয়ে নে, যখন ওকে খাওয়ানো হবে তখন তোকে ডাকবো। সৌমেনের বুকটা খুশিতে ভরে গেল। তাকে ডাকবে, তাকে ডাকা হবে সকলের মধ্যে। লজ্জাও খানিক লাগছে বটে। ঠিক এমন সময় খোলা জানালা হতে একটা হাওয়া সুরসুর করে বয়ে লাগলো তার ঘাড়ে। একটু অস্বস্তি হলো সেই হাওয়ায়। এই হালকা শীতের মরশুমে একটা গরম হাওয়া কোত্থেকে আসবে?
গ্রামের খোলা প্রান্তরে হাওয়া খেলার জায়গা পায় অনেক বেশি। সেখানে গরম হাওয়াটা ঠিক। গেলো সাহেব, গিলতে থাকো। কণ্ঠস্বরটা ঠিক তার ডান কানে এসে হাজির হলো অকস্মাৎ। ভয়ে কাঠ হয়ে রইল সৌমেন। তার ঠিক ডান দিকে এই ভর দুপুরে কারো একটা অস্তিত্ব স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। খাও সাহেব, খাও। এরপর তো বাচ্চাটাকে খাওয়াতে হবে। কত আনন্দ বলো তো বাচ্চাকে খাওয়ানো। একেবারে জুবুথুবু হয়ে পড়ল সৌমেন। তার ডান চোখ পাথরের, তাই সেটা দিয়ে চাইলেও দেখতে পাবে না। প্রায় ঘাড়ের উপর একটা খুব গরম নিঃশ্বাস এসে ঠেকছে। খুবই উত্তেজিত হয়ে পড়ল সৌমেন। কষ্ট করে ঘুরে তাকাতেই দেখল তার খাটের উপরে বসে আছে বিমলা। বিমলার সম্পূর্ণ নগ্ন দেহ থেকে গড়িয়ে নামছে রক্তের স্রোত, আর পেটের ভেতর একটা শিশু ভ্রূণ যেন নড়াচড়া করছে। তার চোখের মনি ঠিকরে বেরিয়ে এসেছে চোখের গহ্বর হতে। দাঁতগুলো লম্বা লম্বা, ঠোঁট চিরে বেরোচ্ছে হাসি। আধার কালো চুলগুলো স্তনের উপর বিন্যস্ত। স্থিরভাবে হেসে চলেছে বিমলা। আস্তে আস্তে যেন তার গায়ে আগুন ধরতে শুরু করলো। তার হাসি আরো জোরালো হচ্ছে, ছাপিয়ে যাচ্ছে গোটা ঘরময় সব কিছুকে। সেই আগুনের আঁচ লাগছে সৌমেনের গায়েও। আরো জোরে হাসছে বিমলা, আরো জোরে। এতক্ষণ ওই বেল টেপার কথা মনে ছিল না সৌমেনের। এবার পরপর টিপে যেতে লাগলো সাইকেলের বেলখানা। তখনও কিন্তু হাসি থামেনি বিমলা। তার চোখ মুখ পুড়ে যাচ্ছে, একটা শিশুর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু একইভাবে হেসে চলেছে সেই বিমলা, আরো জোরে, আরো জোরে। এমন সময় ভীষণ জোরে দরজা খুলে ঘরে ঢুকলো বোন লীলা। কি হয়েছে দাদা? কি হলো তোর? কোথায় কি, কেউ তো নেই। খাটের ওই পাশে আর কেউ নেই, অথচ দাদার হাতখানা সেই দিকেই ইঙ্গিত করছে। সুজন ভালো করে সেদিকে চেয়ে বলল, দাদা, ওটা একটা মাকড়সা। আপনি মাকড়সা দেখেও ভয় পান? বলে এগিয়ে গিয়ে ওদিকের জানালাটা খুলে দিতেই আট পেয়ে মাকড়সাটা পালিয়ে গেল। অবাক চোখে তখনও সেদিকেই তাকিয়ে আছে সৌমেন। তার চোখ জলে ভাসছে। লীলা প্রচন্ড উৎকণ্ঠা নিয়ে এগিয়ে এসে দাদার চোখ মুছিয়ে বলল, হেই দাদা, কি হয়েছে তোর? সামান্য মাকড়সা দেখে কাঁদছিস তুই? বলে সুরেশের দিকে ফিরে বলল, এই ছোটদা, দাদার কি হয়েছে রে, এভাবে কেঁদে ফেললো? আর বলিস না, এখন মাঝে মধ্যেই ভীষণ ভয় কাঁপে, কেঁদে দেয় মাঝে মধ্যেই। জিজ্ঞেস করলে বলতেও তো পারে না কিছুই। তবে একদিন বাঁ হাতে কোনো মতে লিখেছিল একটা শব্দ। কি শব্দ? লিখেছিল প্রায়শ্চিত্ত। বরদার দিকে আবার তাকালো লীলা। প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত? সৌমেন মাথা নিচু করে বসে রয়েছে। তার মৃদু মৃদু অশ্রুবিন্দু সে কাউকে দেখতে দিতে চাইছে না। তবে সে মনে মনে ভাবছে, আজ হঠাৎ এতদিন বাদে কেন দেখতে পেল সে বিমলাকে? তার মানে কি? দেড় ঘন্টা বাদে শুরু হলো অনুষ্ঠান। সারা গ্রাম থেকে আজ পাত পেরে খেতে এসেছে অনেকে। বাইরে মস্ত উঠোনে প্যান্ডেল করেও লোক বসিয়ে খাওয়া যাচ্ছে না। সকলেই যেহেতু খুব আপন, তাই মিলিয়ে মিশিয়ে নিজেদের মতো করে খেয়ে নিচ্ছে মাটিতে উঠোনে বসে। সব মিলিয়ে খুবই জমজমাট করে এই আনন্দ উৎসব চলছে। ছোট্ট শিশুর মাথায় হাত বুলিয়ে আদর করছে সবাই। তার হাতে কেউ কেউ গুঁজে দিচ্ছে কিছু রং বেরঙের কাগজ।
যার অর্থ বোঝার সাধ্য এখনো তার হয়নি। এইবার ভাত মুখে দেওয়া হোক, বললেন লীলার শ্বশুর মশাই। এইবার প্রশ্ন হলো, ভাত খাওয়াবে কে? হিসেব মতো বাচ্চার দাদু কিংবা মামা খাওয়াতে পারে, তবে লীলার শ্বশুর মশাই জানালেন তাদের পরিবারের নিয়ম মামার হাতে খাওয়ানো। সুরেশ বলল, দাদা যখন আছে তখন আমার খাওয়ানোটা উচিত হবে না, ওকে বরং দাদাই খাওয়াক, আমি তারপর না হয় একটু মুখে ভাত দিয়ে দেব। দাদার প্রতি তার অগাধ শ্রদ্ধা বরাবরে। সৌমেন খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে বসলে পরে সকলেই কেমন চমকে উঠল ভয়ে। তার অমন দর্শন এই আনন্দের পরিবেশকে ভারী করে তুলল। সৌমেন বুঝি লজ্জা পেল সেই দেখে। তবে ভগ্নিপতি সুজন এসে তার কাঁধে হাত রেখে বলল, আপনি খাওয়ান দাদা, কিচ্ছু হবে না। অনেকদিন বাদে আজ যেন আবার নিজেকে মানুষ মানুষ লাগছে সৌমেনের। খুব সুন্দর একটা দিন কাটছে সব মিলিয়ে। ওর কোলে বাচ্চাকে দিয়ে গেল বোন লীলা। আদর করে তাকে কাছে টেনে নিজের বাঁ হাতে ভাত তুলে মুখে দিতে যাবে, ঠিক সেই সময় ঘটল এক অদ্ভুত কাণ্ড। বাঁশে বাঁধা প্যান্ডেলে কিছু ফ্যান ঝুলছিল। হালকা শীত হলেও এত লোকের সমাগমে পরিবেশ গরম হয়েই গেছে। ভাত খাওয়ানোর চরম মুহূর্তেই একসঙ্গে 7-7টা ফ্যান খুলে পড়ল বাঁশ থেকে, এবং অদ্ভুতভাবে সেই ফ্যানগুলো তেরচা ভাবে ঘুরতে ঘুরতে নেমে এলো 7 জন মানুষের শরীরে। কারোর গলা, কারোর ঘাড়, কারো বা চোখ বরাবর আমূল ঢুকে গেল ফ্যানের ব্লেড। চারিদিকে হই হট্টগোল এবার আরো তুমুল হলো। যে যার মতো ছুটে পালাতে লাগলো প্যান্ডেল ছেড়ে। অনেকের রক্ত গিয়ে মিশলো কাতলা কালিয়ার ঝোলে। কারো কারো আবার প্রিয়জনের রক্ত ছিটকে এলো নিজেদের চোখে মুখে। আমি এখানে এসেছিলুম। যে যার মতো নিজের প্রিয়জনদের আঁকড়ে কাঁদতে লাগলো। সুজন সহ বাকিরা এই দৃশ্য দেখে একেবারে জড় পদার্থ হয়ে গেল। কি করবে, কোথায় যাবে, কিছুই তাদের মাথায় এলো না। কারণ যে 7 জন এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কেউই আর বেঁচে নেই তা স্পষ্ট। চারিদিকে রক্তের ছড়াছড়ি। ইলেকট্রিকের লোকগুলো যারা যারা ছিল তারা এই কয়েক মুহূর্তেই বাইকে স্টার্ট দিয়ে প্রাণ ভয়ে পালিয়েছে। অন্য গ্রামের লোক তারা, আর বোধহয় তাদের পাওয়াও যাবে না, যদিও এখনো কিছু টাকা দেওয়া বাকি আছে। সৌমেন জানে এটা কার কাজ। এই সব কিছুর মাঝে তাকে দেখতে পেয়েছে সে। কোলে তার ভাগ্নে তখনও নিজের বুড়ো আঙুল চুষতে ব্যস্ত। মিটি মিটি চোখে সে দেখছে এই রক্তাক্ত উৎসব। সৌমেনের দৃষ্টি নিবদ্ধ সামনের সেই মানুষটার প্রতি। না, সে মানুষ নয়, সে একজন অপার্থিব শক্তি। অমন চৌকস শরীর, ঢেউ খেলানো কোমর আর উত্তাল যৌবন, যাকে উপেক্ষা করা এক সময় সৌমেনের পক্ষে অসম্ভব ছিল। এখন তাকেই সে দস্তুর মতো ভয় পায়। ঠিক যেভাবে তাকে কষ্ট দিয়ে পুড়িয়ে দিয়েছিল সৌমেন, আজ ঠিক সেভাবেই নগ্ন হয়ে তার সামনে কয়েক হাত তফাতে দাঁড়িয়ে তামাশা দেখছে সে। তার পুরো থাই বেয়ে মাটির উপর গড়িয়ে পড়ছে রক্ত। পেটে বুকে এখনো কিলের চিহ্ন। ঠোঁটের কোণে নীলচে ভাব আর চোখের কোণে কালো স্ট্যাম্প বসে গেছে। সৌমেন এই সবই দেখে যাচ্ছিল তার এক চোখ দিয়ে।
ধীরে ধীরে পোড়া গালের উপর ধেয়ে আসছিল কান্নাটা, আর তা দেখেই হাসিতে পেট ফেটে আসছিল সেই বিমলার। বিমলা হাসছে, প্রাণ ফাটিয়ে হাসছে। তার হাসি মিলিয়ে যেতেই সে কেমন ফ্যাকাশে গলায় বলল, আদর করে বাগনাকে খাওয়াচ্ছ সাহেব? আমার সন্তানটা যে কখনো পৃথিবীর আলোই দেখতে পারলো না কেন সাহেব? তুমি কি ভেবেছ তোমায় আমি সুখী হতে দেব কোনোদিন? কোনোদিনও সুখী হতে পারবে না তুমি। এই নাও দেখো তোমার সন্তান কেমন দেখতে। বলে সঙ্গে সঙ্গে নিজের দুই পায়ের মাঝে হাত ঢুকিয়ে সে বের করে আনলো একটা শিশু ভ্রূণ। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো সৌমেনের কাছে। রক্তের ফোঁটা মাটিতে তখনও পড়ছে, বিমলার গতিও থামছে না। সেই ভ্রূণখানা এবার তার কোলের উপর তুলে দিতে চাইল বিমলা। শত ইচ্ছা না থাকলেও ভ্রূণটাকে হাতে নিতে বাধ্য হলো সে। কাঁদতে কাঁদতে তার দিকে তাকিয়েই রইল। নাও এবার ওকে ভালোবাসা দাও সাহেব। ও যে বাবার ভালোবাসা না পেয়ে খুব কষ্টে আছে। সৌমেন আর কিছু ভাবতে পারল না। একটা মনুষ্য হাত আর আরেকটা লোহার হাত দিয়ে প্রাণপণে টিপে ধরল সেই ভ্রূণটাকে। হে কি দাদা, কি করছে? তোমার দাদা এটা কি করছে লীলা? দাদা, হে এই দাদা বলে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বাকিরা পুঁচকেটাকে সৌমেনের কোল থেকে তুলে নিয়ে গেল। সৌমেন এতক্ষণে বুঝতে পারল কি মস্ত বড় ভুলটাই না সে করে ফেলেছে। লীলার ছেলেকে সে গলা টিপে ধরেছিল এতক্ষণ। বাচ্চাটা ইতিমধ্যে নীল হয়ে গেছে আর চূড়ান্ত কাঁদতে আরম্ভ করেছে। এ তার হাতে কি হয়ে গেল তা এখনো বুঝতে পারছে না সৌমেন। সকলেই তার দিকে বিষ দৃষ্টি দিয়ে কড়া চোখে দেখছে। এবার কি হবে? সহসা চোখ গেল তার প্যান্ডেলের বাঁশের দিকে। কেমন পা ফাঁক করে খিক খিক করে হাসছে বিমলা। ছি, কোনো শালীনতা নেই, কোনো ভব্যতা নেই। কথাটা মনে হতেই মাথায় এলো বিমলা তো বেঁচেই নেই। তার ভূত যে সৌমেনকেও বাঁচতে দেবে না সে কথা সে আগেই বুঝে গেছে। কিন্তু তাকে মরতেও যে দেয় না বিমলা। এই পৃথিবীর জীবন শ্মশানে তাকে ধীর আঁচে ভাঁজছে বিমলা। নিস্তার নেই তার মৃত্যুর ঠান্ডা শীতল পুকুরে ডুব দিয়ে। বরং আরো অনেকগুলো বছর এভাবেই তাকে ভাজবে বলে পরিকল্পনা করেছে সে। সুজন এবার ক্ষিপ্ত স্বরে বলল, এক্ষুনি তোমার দাদাকে গাঁ ছেড়ে চলে যেতে বলো লীলা। আমি ওনাকে আর এক মুহূর্ত এখানে দেখতে চাই না। সুরেশ তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু এবার লীলাও ক্ষেপে গেছে। বাচ্চাটাকে আদর করতে করতে সে ঘরের ভেতর ঢুকে পড়ল। এমন সময় কেউ একজন বলল, এই লোকটা একটা আস্ত শয়তান। দেখো, হাত নেই, পা নেই, চোখ নেই, গাল পোড়া, সাক্ষাৎ শয়তান এসেছে গায়ে। আমাদের গায়ের আর ভালো হবে না বলে একটা তীব্র অসন্তোষ জুড়ে দিল সে সৌমেনের বিপক্ষে। আর বাকি সকলেও একই সঙ্গে হা হুতাশ করে ওকেই দুষতে লাগলো। এবার আর কোনো উপায় না দেখে সুরেশ চন্দ্রা মনে করল, এইবার যদি দাদাকে নিয়ে না যাওয়া হয় তাহলে বোধহয় গ্রামবাসী তাদের পিটিয়ে মেরে ফেলবে। দাদা ওঠ 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 ওঠ, চল চল, উঠে পড় দাদা, উঠে পড়। কাঁদতে কাঁদতে ভাইয়ের কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালো সৌমেন। মাথা নিচু করে হাঁটতে হাঁটতে বুঝতে পারল খিক খিক করে বিমলা প্যান্ডেলের পাশ বেয়ে ওরই পিছু করছে।
উপরে তাকাতে ভীষণ ভয় হচ্ছে ওর। কোনো মতে একটা টোটো দাঁড় করিয়ে তাতে উঠে পড়ে ওরা তিনজন। ভেতরের ব্যাগপত্র গাড়িতে তুলে দেয় বাড়ির এক চাকর। টোটোয় উঠেই চালককে তাড়াতাড়ি গাড়ি ছোটানোর জন্য অনুরোধ করে সুরেশ। একটা সুন্দর আয়োজন নিমেষে এরকম অশ্রুসভায় পরিণত হবে সেটা দুঃস্বপ্নেও কেউ ভাবতে পারেনি। টোটো গাড়িটা ছাড়ার সময় সৌমেন শেষবারের মতো তাকালো প্যান্ডেলের দিকে। এক গুচ্ছ চোখ জোড়া তার দিকে তাকিয়ে আছে সসম্ভ্রমে। সকলের আগে ফুঁসছে এবং এক্ষুনি হাতের সামনে পেলে হয়তো তাকে পিটিয়ে মেরেই ফেলবে। সকলের মাঝখানে আরেকটা দেহ নজরে পড়ছে তার, সেই দেহ যেটা দিনের পর দিন তাকে জ্বালিয়ে মারছে। একদিন সে নিজেই যদিও তাকে জ্বালিয়ে মেরেছিল নিজের ফ্ল্যাটের ভেতর, তারপর তার পোড়া দেহটাকে সরিয়ে দিতে কম ঝামেলা পোহাতে হয়নি সৌমেনকে। বিমলা নামের অভিশাপটা কখনোই হয়তো এ জীবনে তাকে কোন রকম সুখ পেতে দেবে না। বিমলা খিক খিক করে তার কানে হেসে বলল, তোমায় কোনোদিনও সুখ পেতে দেব না, আমি কোনোদিনও সুখ পেতে দেব না। এইসব চিৎকার চেঁচামেচি শুনতে পেল না কেউ। বুকে ব্যাগ চেপে ধরে এক চোখেই কাঁদতে লাগলো সৌমেন। সুরেশ এবার দাদাকে হালকা গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলতো দাদা? তুই আমাদের সবটা খুলে বলিসনি। তোর এই অবস্থা কোনো ডাকাত দল করেনি। সত্যি করে বল আমায়, কি বাঁধিয়েছিস তুই? সৌমেন তবুও মাথা নিচু করে সেসব শোনে। সুরেশ এবার ভীষণ রেগে যায়। ওর হাতটা ঝাঁকিয়ে বলে, এটা আর কোনো সাধারণ জিনিস নেই দাদা, আমায় খুলে বল তুই কি করেছিস। সাইন ল্যাঙ্গুয়েজটা শিখলি না, অন্তত লিখে দে, লিখে দে তুই কি করেছিস। সৌমেন মাথা তুলে যখন সুরেশের দিকে তাকালো, সুরেশের রাগ মৃদু শান্ত হয়ে গেল। সৌমেন কাঁপা কাঁপা হাতে ইশারা একটা কাগজ কলম চাইল। তক্ষুনি নিজের পকেট থেকে একটা পেন আর হাতের তালু এগিয়ে দিল সুরেশ। কাগজ নেই, তুই তুই হাতেই লিখে দে। কাঁপা কাঁপা অনভ্যস্ত বাঁ হাতে কোনো মতে সে লিখল, তোরা কখনো বাচ্চা নিস না। বিমলা কখনো আমার সুখ পেতে দেবে না। ও আমায় বাঁচতেও দেবে না, মরতেও দেবে না। তোদের বাচ্চা এলে আমি খুশি হয়ে যাব। ও আমায় সে সুখও পেতে দেবে না। তোরা বরং তার আগে আমায় মেরে দে। এসব কি আবল তাবল লিখছিস তুই দাদা? ছি চন্দ্রা, এবারে শহরে গিয়ে দাদাকে একটা ভালো ডাক্তার না দেখালে আর চলছে না দেখছি। বাকি পথটা চুপচাপ তারা চলল। কেউ একটাও কথা বলল না। সৌমেন তখনও অঝরে কেঁদেই চলেছে, ব্যাগ মুখে চেপে। এমন সময় সে অনুভব করলো তার পাশে ফাঁকা সিটে কেউ একটা বুঝি বসে আছে, জুলজুল চোখে তার দিকেই তাকিয়ে আছে। হালকা করে মাথা ঘুরাতেই পুনরায় তার সারা শরীর ভয়ে কাঠ হয়ে গেল। তার ঠিক পাশেই বসে আছে বিমলা। সারা গা এখন তার পুড়ে গেছে, একেবারে চেনা যাচ্ছে না কোনোভাবেই। পোড়া চুলগুলো থেকে নির্গত ধোঁয়া যেন নাক জ্বালিয়ে দিচ্ছে। কয়েক মুহূর্তের জন্য মনে হলো হৃৎপিণ্ডটা যেন আর চলছে না সৌমিনের। কেমন একটা পোড়া পোড়া গন্ধ লাগছে না? হ্যাঁ, প্রশ্নটা করে বসলো চন্দ্রা। আসলে চন্দ্রা বসে আছে ঠিক বিমলার পোড়া দেহের উল্টো দিকে। বিমলা তার দিকে তাকিয়ে মিহিমিহি হাসল, অথচ সেই হাসি চন্দ্রা টেরও পেল না। এবার বিমলা হঠাৎ করেই নিজের পোড়া হাতখানা তুলে এগিয়ে নিয়ে যেতে গেল চন্দ্রার গলা লক্ষ্য করে। আর সেই দেখেই নিজের প্রায় জড় পদার্থ শরীরটাকে ভীষণ উদ্যমে নাড়িয়ে বিমলার উপর আছাড় খেয়ে পড়ল সৌমেন। সর্বশক্তি দিয়ে সে ঝাঁপ মেরেছে চন্দ্রাকে বাঁচাতে,
আর তার ফলেই টোটোখানা এই বিশাল ধাক্কা সামলাতে না পেরে একেবারে উল্টে পড়ল রাস্তার মোড়ে। আদতে তো তার পাশে কেউই তখন ছিল না। সূক্ষ্ম আত্মার ভেলকিতে সোমেন নিজেই যে কাণ্ডটা সৃষ্টি করেছে তাতে এখন রাস্তার মোড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তাদের ব্যাগ, জিনিসপত্র সহ তারা নিজেরাও। গুরুতরভাবে ঘষে গেছে সুরেশের ডান পা। চন্দ্রার মাথায় লেগেছে ভীষণ চোট। টোটো চালক তখনও উল্টে যাওয়া টোটোর এক কোণা থেকে উঁকি মেরে দেখছে তার বেঁকিয়ে যাওয়া পায়ের দিকে। অথচ অদ্ভুতভাবে সৌমেনের কিচ্ছুটি হলো না। সে শুধু শুয়ে আছে রাস্তার মাঝে। এই রাস্তাটা দিয়ে একটা হাইওয়ে ছুটে গেছে বাঁয়ে। আশেপাশে কেউ নেই যে এভাবে পড়ে থাকতে দেখে ছুটে আসবে। হঠাৎ সৌমেনের নজরে এলো একটা হলুদ আলো ধেয়ে আসছে তাদের দিকেই। না, ঠিক তাদের দিকে নয়, মাঝ রাস্তার দিকে। আলোর উচ্চতা দেখে ওর বুঝতে অসুবিধা হলো না, এটা একটা লরি। গতি অন্তত পক্ষে 70 কিমি প্রতি ঘন্টা। এই সময় আকাশ কালো হয়ে যায় বিকেল পুরনো হলে। তাই বোধ হয় লরি চালক ঠিক লক্ষ্য করতে পারেনি ওদের সামনে কেউ আছে। এখন রাস্তার প্রায় মাঝামাঝি আছে টোটো চালক এবং তার ভাইয়ের বউ চন্দ্রা। চন্দ্রাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে মাথা তুলতে পারছে না। সুরেশ বুঝি এইবার মাথা তুলে দেখতে পেয়েছে ঘটনাক্রম, তাই সে চিৎকার করে বলল, চন্দ্রা ওঠো, চন্দ্রা ওঠো ওখান থেকে। কিন্তু চন্দ্রা তার ডাকে সাড়া দিতে পারল না। প্রাণপণে খুঁড়িয়ে খুঁড়িয়ে সুরেশ এগিয়ে যাচ্ছিল চন্দ্রার দিকে। সৌমেনের লোহার হাত পা কোথায় ছিটকে গেছে যেন। সেও কোনো মতে এবার এগোনোর চেষ্টা করতেই বুঝতে পারল এ যাত্রায় চন্দ্রাকে বাঁচাতে সে পারবে না। তার কোলে হঠাৎ করে এসে বসল বিমলার নগ্ন পোড়া দেহ। পুড়ে যাওয়া চুলগুলোকে সরিয়ে সে বলল, কি সাহেব, আমায় কোলে নিতে তোমার লজ্জা করবে বুঝি? তুমি তো খুব পছন্দ করতে, তাই না? বলেই বিকট পৈশাচিক হাসি জুড়ে দিল সে। সৌমেনের পক্ষে এই ভবিতব্য মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। পোড়া ঠোঁটগুলো নিয়ে এগিয়ে এলো বিমলা ওর ঠোঁটের কাছে। তারপর হঠাৎ যেন সরে গেল চন্দ্রার অন্তিম দৃশ্যকে দেখতে দেওয়ার জন্য। লরি চালক তার স্বাভাবিক গতি কমানোর চেষ্টা করেছিল শেষ মুহূর্তে, কিন্তু তা বোধহয় যথেষ্ট ছিল না। একেবারে উড়ে গেল টোটো চালক এবং তার টোটো সমেত। অপরদিকে চন্দ্রার দেহের উপর দিয়ে চলে গেল লরির চাকা। গোধূলিবেলার এই দৃশ্য সোমেন কল্পনাও করেনি কখনো। সুরেশ তার চেষ্টা থামিয়ে দিল এইবারে। সে একেবারে চুপ করে গেছে। বিমলা সৌমেনের মুখের সামনে এসে ওর সেই জ্বালা ধরানো কণ্ঠে সাবধান বাণী দিল, তোমার এই জন্মে আর সুখ পাওয়া হবে না সাহেব। তোমার চোখের সামনে আস্তে আস্তে সবাইকে তুমি হারাবে। তোমার মৃত্যু নেই, তোমার শুধু পচন আছে। ইয়া শুনছিলেন রাজেশ্বরী রায়ের দেহ আর দেহ। আজকের গল্প পাঠে ছিলাম আমি অভিক। মুখ্য চরিত্রে দিব্যেন্দু দাস, বর্ণালী। বিভিন্ন চরিত্রে সৌরভ রায়, খুশি, তনুশ্রী, রৌনক এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ অভ্র। শেষ হলো আমাদের আজকের নিবেদন রাজেশ্বরী রায়ের দেহ আর দেহ। দেখা হচ্ছে আগামী আরেকটি নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।